ক্লাসে অর্থাৎ 11 এবং 12 ক্লাসে লেখাপড়া করছো তাদের জন্য আজকের এই ক্লাসটা। আজকের ক্লাসের হেডিং হচ্ছে তেজস্ক্রিয়তা এবং ইলেকট্রনিক্স, অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটিস অ্যান্ড ইলেকট্রনিক্স, যার মূল বেসমেন্ট হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এন্ড এক্সিলেটর। প্রথম কোশ্চেন যেটা সামনে আসে সেটা হচ্ছে পরিবাহী পদার্থ কেন পরিবাহী, পরিবাহী কিভাবে এরা অপারেট করে, পরিবাহী এবং অর্ধপরিবাহী এরা কিভাবে অপারেট করে, এরা কাজ করে কিভাবে, এদের মূল অ্যাক্টিভিটিসটা কিভাবে, পরমাণু কেন্দ্র থেকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে ইলেকট্রন। হ্যাঁ, ইলেকট্রন এবং প্রোটন। আমরা জানি প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত। এই প্রোটন আর ইলেকট্রনের মূল খেলাটাই হচ্ছে এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয়। আয়রন, এক মোল আয়রন, এক মোল আয়রন এর কথার অর্থ হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এতটি আয়রন পরমাণু পরিমাণ, বিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ আয়রন পরমাণু এক মোলে অবস্থান করে। আর এত বিলিয়ন ট্রিলিয়ন আয়রন পরমাণুর পর অনলি 56 গ্রাম আয়রনকে। তাহলে আমরা আয়রন স্থিতিশীলতা অর্জনের জন্য, পয়েন্ট টু বি নোটেড, স্থিতিশীলতা অর্জন, স্থিতিশীলতা অর্জন এটাই হচ্ছে পরিবাহীর মূল বৈশিষ্ট্য। তাহলে পরিবাহীর একটা পদার্থ পরিবাহী হবে কখন? যখন সে স্থিতিশীলতা অর্জন করে। কারা স্থিতিশীলতা অর্জন করে? এক্ষেত্রে আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ে পড়েছি ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে, অধাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে। ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে কারণ ওয়ান অ্যান্ড ওয়ানলি রিজন হচ্ছে তারা স্থিতিশীল হতে চায়। তাহলে স্থিতিশীল হতে চাওয়া এটা হচ্ছে পরিবাহী পদার্থের প্রথম একটা বৈশিষ্ট্য, যে তারা স্থিতিশীল হতে চায়। ওকে, নেক্সট পার্টে আয়রন স্থিতিশীলতা অর্জনের জন্য কি কাজ করে? ও 2টা বা 3টা ইলেকট্রন ত্যাগ করে দেয়। যখনই আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করে তখন Fe2+ আয়নে তৈরি হয়। এই দেখো ক্যাটায়নে তৈরি হলো। এইখানে মূল ঘটনা, পরিবাহী পদার্থের মূল বেস প্ল্যাটফর্ম, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা রসায়নের ভাষায় জানি। কিন্তু এটা উপলব্ধি করতে গেলে আয়রন কি কাজ করছে? 2টা ইলেকট্রন আয়রন ত্যাগ করে দিচ্ছে। ত্যাগ করে দিলে এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করলো, এই 2টা ইলেকট্রন রাখবে ডি অরবিটাল ইলেকট্রন। ডি অরবিটালের ইলেকট্রন কখনো অরবিটাল ডায়াগ্রামে দেখানো হয় না। 3D তে যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রন এই ডায়াগ্রামে দেখা যাচ্ছে না। তো সেটা সমস্যা না। আয়রন যখন ইলেকট্রন ত্যাগ করে তখন এর সর্বশেষ কক্ষপথে 4s2 এইখানে যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন আয়রন বাইরে। অর্থাৎ এটা যদি আয়রনের নিউক্লিয়াস হয়, এটা যদি আয়রনের নিউক্লিয়াস হয় Fe, তাহলে আয়রন এখান থেকে এই জায়গায় যে 2টা ইলেকট্রন ছিল, এই 2টা ইলেকট্রন বাইরে ছেড়ে দিত। এটাই হচ্ছে আয়রন। তাহলে এটা যদি একটা আয়রনের টুকরা হয়, এই আয়রনের ভিতরে, তাহলে আয়রন, এই আয়রনটা 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, অথবা এই আয়রনটা আসলে 2টা না করে এটা কি 3টা ইলেকট্রন ত্যাগ করছে? প্রশ্ন হচ্ছে এটা, যে এই আয়রনটা কয়টা ইলেকট্রন ত্যাগ করলো? এটা কি আসলে পরিবাহী নাকি অর্ধপরিবাহী নাকি অপরিবাহী? যদি পরিবাহী হয় তাহলে এখানে মুক্ত ইলেকট্রন আছে। তাহলে মুক্ত ইলেকট্রন, আয়রন যখন 2টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এই ইলেকট্রন কি বাতাসে চলে যাচ্ছে। এই আয়রন যখন 2টা ইলেকট্রন ত্যাগ করে তখন এই ইলেকট্রন কখনোই বাইরে যায় না। তাহলে এই ইলেকট্রনগুলো কোথায় থাকে? এই ইলেকট্রনগুলো আয়রনের মূল বেজের মধ্যেই অবস্থান করে। এবং কিভাবে অবস্থান করে এটা যখন আমরা ধাতব বন্ধন পড়েছিলাম তখন কিছুটা রিয়েলাইজ করি। ওকে, এটা হচ্ছে এক টুকরো আয়রন, এটা হচ্ছে এক টুকরো আয়রন। এই আয়রন একে বলে পারমাণবিক শ্বাস। পারমাণবিক শ্বাস কেন? কারণ এই আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে Fe2+ অবস্থানে আছে, অর্থাৎ এটা হচ্ছে Fe2+ আয়ন। তাহলে Fe2+ আয়ন যদি এটা হয় তাহলে এখানে এই ইলেকট্রনগুলো গেল কোথায়? আসলে ইলেকট্রনগুলো কোথাও যায়নি। ইলেকট্রনগুলো মূল নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের প্ল্যাটফর্ম থেকে জাস্ট বাইরে বের হয়ে আসে। অর্থাৎ এই ইলেকট্রনটা এখানে না অবস্থান করে এরা বাইরে অবস্থান করতেছে, নিউক্লিয়াসের বাইরে, এই অ্যাটমের বাইরে। এই অ্যাটমের বাইরে বলতে যে আয়রন থেকে টোটালি বের হয়ে গেছে, ঘটনাটা এটা না। তাহলে এখানে কি হচ্ছে? এই ইলেকট্রনগুলো, এইখানে যে ইলেকট্রনগুলো ছিল এরা এইখানে আয়রনের এই পারমাণবিক শ্বাসের মধ্যেই অবস্থান করছে। এবং প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ধাতব পরমাণুতে একই ঘটনা ঘটে। যদি তোমরা এখানে আয়রনের পরিবর্তে সোডিয়ামের কথা চিন্তা করো, অথবা পটাশিয়ামের কথা চিন্তা করো, যে কোনো ধাতুর কথা চিন্তা করো, কপারের কথা চিন্তা করো, যার কথাই বলি না কেন, ইলেকট্রনগুলো আসলে এইখান থেকে বের হয়ে এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের চারিপাশে যে কক্ষপথ থেকে বের হয়ে জাস্ট বাইরে অবস্থান করে। এটা কখনোই বাইরে বা বাতাসে চলে যায় না। চলো ধরি আমরা এসি এবং ডিসি সম্পর্কে পড়ছি। তো এসি কারেন্টের ক্ষেত্রে আমরা পড়ছিলাম এটা একটা সাপোর্ট, এইখানে ইলেকট্রন আছে,
আমি যদি এখানে ভোল্টেজ প্রদান করি, ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করি, অর্থাৎ এখানে লো ভোল্ট জেনারেট করি, এখানে হাই ভোল্ট জেনারেট করি, এটা হচ্ছে লো ভোল্ট। লো ভোল্ট, লো ভোল্ট কেমন? সাপোজ মনে করো এটা 5 ভোল্ট। আর এখানে যদি হাই ভোল্ট জেনারেট করি, হাই ভোল্ট, যদি এটা হাই ভোল্ট জেনারেট করি তাহলে এটা কেমন? সাপোজ মনে করো এটা 50 ভোল্ট। তাহলে এটা লো ভোল্ট, এটা হাই ভোল্ট। এই ইলেকট্রন কি কাজ করবে? এটাকে 5 ভোল্ট না বলে -5 বলি, আর একটু সহজ বোঝার। তাহলে -5 যদি হয়, মাইনাস মাইনাসকে ইলেকট্রন মাইনাস, এটাও মাইনাস, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে, তখন এই ইলেকট্রন ফ্লো হবে কোন দিকে? ইলেকট্রনের ফ্লো যাবে লো ভোল্ট থেকে হাই ভোল্টের দিকে। এই ইলেকট্রন প্রবাহিত হইল, আর ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলে, অর্থাৎ আই, তড়িৎ প্রবাহ আই। আই কোন দিকে যাচ্ছে? আই যাচ্ছে হাই ভোল্ট থেকে লো ভোল্টের দিকে। এইটাই তো ইলেকট্রিসিটি। তাহলে এইটা কার মধ্যে দিয়ে যাচ্ছে? পরিবাহী। এইটাই হচ্ছে সেই পরিবাহী, অর্থাৎ এইটাই এইটা। আর এখানেই এই যে ধাতব পদার্থ, এই পদার্থের ক্ষেত্রে যখন আমি এখানে পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করতেছি, পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করলে এই যে ফ্রি ইলেকট্রন গুলো আছে এরা মুভ করা শুরু করে। এই ফ্রি ইলেকট্রন গুলো এরা কি করে? মুভ করে, মুভমেন্ট করে। মুভমেন্ট করে কোথা থেকে কোথার দিকে? বাম থেকে ডানের দিকে। তাহলে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন কোথায় থাকলো? পদার্থের মধ্যেই থাকলো, এবং এই ফ্রি ইলেকট্রন গুলোই বাম থেকে ডানে গেল। তাহলে বাম থেকে ডানে গেলে তখন ইলেকট্রন প্রবাহিত হইলো, ফলে আয়রনের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হলো, বিদ্যুৎ প্রবাহিত হলো। এই কারণে আমরা আয়রনকে বলতেছি কন্ডাক্টর, পরিবাহী। তাহলে এই যে ইলেকট্রন গুলো সহজে এখানে ফ্লো হলো, তাহলে পরিবাহী পদার্থের ক্ষেত্রে ইলেকট্রন ফ্লো হয়। তাহলে ইলেকট্রন ফ্লো পরিবাহীর ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে হয়। কেন? কেন হয়? কারণ আয়রন স্থিতিশীলতা অর্জন করতে চায়। দুইটা বিষয় মাথায় রাখতে হবে। আয়রন স্থিতিশীলতা অর্জন করতে চায়, দ্যাটস ওয়াই ইলেকট্রন স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। ইলেকট্রন সহজে ইলেকট্রন ত্যাগ করে দেয়, এবং এই ফ্রি ইলেকট্রন পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করলে প্রবাহিত হয়। যদি আমি পটেনশিয়াল ডিফারেন্স স্টপ করে দেই, এই ইলেকট্রন আর প্রবাহিত হবে না। ইলেকট্রন প্রবাহিত হোক বা না হোক, এটা পরিবাহী, আয়রন পরিবাহী বা কন্ডাক্টর। এর পরবর্তীতে আসতেছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কারা? তাহলে সেমিকন্ডাক্টর হিসেবে আমরা সিলিকন এবং জার্মানিয়ামকে সব থেকে বেশি ব্যবহার করি। সেমিকন্ডাক্টরের অনেকগুলো এক্সাম্পল আছে, এটা আমরা এদের তিনটার পার্থক্য পড়ার সময় বলে দিব। কিন্তু ফার্স্ট অফ অল একটু মাথায় রাখো, সিলিকনকে স্বাভাবিকভাবে আমরা সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করি। প্রত্যেকটা সিলিকনের সর্বশেষ কক্ষপথে 4টা করে অযুগ্ম ইলেকট্রন এভাবে অবস্থান করছে। এই সিলিকনে তুমি যদি পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করো, কিছু হবে না। এই সিলিকনের ইলেকট্রনের সাথে একটা বন্ধন শেয়ার করে, এই ইলেকট্রনটার সাথে এই ইলেকট্রনটা একটা বন্ধন শেয়ার করে, প্রত্যেকের সাথে বন্ধন শেয়ার করে, এভাবে বন্ধন শেয়ার করে অবস্থান করে সিলিকন। তাহলে সিলিকন কিভাবে অবস্থান করে? সিলিকন স্বাভাবিকভাবে এই অবস্থায় অবস্থান করে, এবং সিলিকনের ক্ষেত্রে আমরা পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করলেও আমরা সিলিকনকে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে পারবো না। তাহলে সিলিকন বলা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে যারা সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। তাহলে কোন কন্ডিশনে সিলিকন সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে? তাহলে এটা একটা বিশেষ কন্ডিশন, মনে রাখো। সিলিকনকে যদি আমরা হিট দেই, অর্ধপরিবাহী পদার্থে যদি আমরা হিট দেই, হিট তার মানে এর তাপমাত্রা বৃদ্ধি করি, যখনই এর তাপমাত্রা বৃদ্ধি করব তখন এই বন্ধনগুলো, এই ইলেকট্রনগুলো, এগুলো ভাইব্রেট হইতে থাকবে, এদের মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হবে। ভাইব্রেশন মানে হচ্ছে এখানে গতিশক্তি প্রাপ্ত হওয়া। ভাইব্রেশন মানে কি? গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, তাপ শক্তি গতিশক্তির রূপ দিচ্ছে। আর যখন রূপ দিচ্ছে, গতিশক্তির রূপ দিচ্ছে, তখন কোনো এক সময় কোনো একটা সিলিকনের একটা বন্ধন ভেঙে যাচ্ছে। আর যখন কোনো এক সময় কোনো একটা সিলিকনের একটা বন্ধন ভেঙে যাচ্ছে, তখন এই ইলেকট্রনটা বাইরে চলে যাচ্ছে, র্যান্ডমলি বাইরে চলে যাচ্ছে। কোথায়? এই সিলিকন বাইরে চলে যাচ্ছে। তাহলে এইটুকু যদি সিলিকন হয় তাহলে এর বাইরে চলে যাচ্ছে না, এমন না, এর মধ্যেই থাকতেছে। কিন্তু এই আয়রনের ক্ষেত্রে যেমন ফ্রি হয়ে বাইরে অবস্থান করতেছিল, ঠিক এক্স্যাক্টলি এইটার থেকে, এইখান থেকে এই ইলেকট্রনটা মুক্ত হয়ে এর মধ্যে অবস্থান করছে। তখন কি হচ্ছে? এইখানে একটা ব্ল্যাঙ্ক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, কারণ এই ইলেকট্রনটা চলে গেছে। আর এই ইলেকট্রনটা যেই চলে গেছে, সেই মুহূর্তে সিলিকন যদিও পজিটিভ চার্জে চার্জিত হয়, ঠিক পর মুহূর্তে অন্য আরেকজন সিলিকন আসতেছে। অন্য আরেকজন সিলিকন তার একটা বন্ধন ভেঙে ফেলছে। তার বন্ধন ভেঙে ফেলে এই সিলিকন তার এই ইলেকট্রনটাকে এখানে পাঠাচ্ছে। তখন সাথে সাথে এই যে পজিটিভ চার্জ যুক্ত সিলিকন এই বন্ধনটা নিয়ে আবার সে একটা বন্ধন গঠন করছে। তখন সে কিন্তু আবার নেগেটিভ, অর্থাৎ সে নিউট্রাল হয়ে গেল। কিন্তু এখানের এই সিলিকনটা কিন্তু একটা ইলেকট্রন হারালো। ঠিক পর মুহূর্তে কি হচ্ছে? আরেকজন সিলিকন বলছে না, আমি আমার বন্ধন ভেঙে ফেললাম। ভেঙে ফেলে এইখানকার ইলেকট্রনটা এখানে দিয়ে দিচ্ছে। তখন এই সিলিকন প্রথমে পজিটিভ চার্জে চার্জিত হলেও পরবর্তীতে এই ইলেকট্রনটা গ্রহণ করে নেগেটিভ চার্জে চার্জিত হচ্ছে।
তাহলে এইটা কেন সম্ভব হচ্ছে? কারণ আমি তাপ শক্তি প্রদান করতেছি। আমি আবারও মনে রাখো এখানে কি কাজ করছি? তাপ শক্তি প্রদান করতেছি। তাপ শক্তি প্রদান করলে এই ইলেকট্রন ত্যাগ করে, সিলিকন সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, কারণ এখানে ইলেকট্রনের মুভমেন্ট দেখা যায়। বিদ্যুৎ পরিবহন করার অর্থ হচ্ছে ইলেকট্রনের মুভমেন্ট করা। যদি ইলেকট্রন মুভমেন্ট করে তখনই কেবলমাত্র বিদ্যুৎ পরিবহন হয়, প্রবাহিত হয়। আর যদি ইলেকট্রন মুভমেন্ট না করে তাহলে সেক্ষেত্রে কোনো বিদ্যুৎ পরিবাহিত হয় না। ওকে, তাহলে পরিবাহীর ক্ষেত্রে পটেনশিয়াল ডিফারেন্সের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে ওয়ান অ্যান্ড ওয়ানলি তাপমাত্রা বাড়াইলে সেটা সামান্য পরিমাণ ভাইব্রেশনের কারণে গতিশক্তি অর্জন করে, আর তখন ইলেকট্রনের মধ্যে একটা ভাঙন আসে এবং সেই ভাঙনের কারণে কন্টিনিউয়াস বেসিসে সিলিকন এদিক ওদিক মুভমেন্ট করে, অর্থাৎ সিলিকন ইলেকট্রন ত্যাগ করে। আর তখন সিলিকন সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্নের জন্ম নেয়। ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এই বিদ্যুৎ পরিবহন করছিলই না প্রায়, কিন্তু যখনই আমি তাপমাত্রা ইনক্রিজ করলাম, 25 ডিগ্রি সেলসিয়াস ছিল সেখান থেকে সাপোজ 40 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াসে বাড়ালাম, তখন কি হচ্ছে? এর পরিবাহিতা বৃদ্ধি পেল, অর্থাৎ এর সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করা স্টার্ট করলো। তার মানে অর্ধপরিবাহী কিছুটা পরিবাহীর ন্যায় আচরণ করলো। কিন্তু এই পরিবাহী পদার্থ আয়রন বা পরিবাহী যে কোনো পদার্থের ক্ষেত্রে আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি, তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে কি হয়? এই যে ইলেকট্রনগুলো ছিল, এই ইলেকট্রনগুলো পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করার কারণে একদিকে মুভমেন্ট করতেছিল, এটা একই দিকে ধাবিত হচ্ছিল। যখন আমি এখানে বাইরে থেকে তাপ শক্তি প্রদান করলাম, ঠিক সেই মুহূর্তে কি ঘটনা ঘটবে? বাইরে থেকে যদি থার্মাল এনার্জি প্রয়োগ করি বা হিট এনার্জি প্রয়োগ করি, তখন এই ফ্রি ইলেকট্রনগুলো এরা একই দিকে মুভমেন্ট আর করতে পারবে না, তখন এদের মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হবে, এরা একজন এক এক দিকে দৌড় মারবে। তাপ প্রদান করলে তখন হয়ে যাবে জলে কুমির ডাঙায় বাঘ। এখন শুধুমাত্র এই দেখো এখানে আছে জলে কুমির, জলে কেবলমাত্র কুমির থাকার কারণে এই সিলিকন এই ইলেকট্রনগুলো ওই একদিকে দৌড়চ্ছিল। যখন পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করা হয়েছিল তখন শুধু জলে কুমির ছিল, আর তখন ওরা কি কাজ করতেছিল? কুমির থেকে বাঁচার জন্য ওই দিকে দৌড়াচ্ছিল, ওয়ান ডিরেকশন। আর যখন তাপ প্রয়োগ করতেছি, পটেনশিয়াল ডিফারেন্স আছে, এরপরে আবার তাপ শক্তি প্রদান করতেছি, তখন সিলিকনের জন্য হয়ে গেছে, পরিবাহীর জন্য হয়ে গেছে জলে কুমির ডাঙায় বাঘ। এক্ষেত্রে ওরা বলে ভাগ দিকে বস, ওর যেদিক মন চায় সেদিকেও ভাগতেছে। আর তখন র্যান্ডম মুভমেন্টের কারণে পরিবাহী পদার্থের তাপমাত্রা বাড়াইলে তার পরিবাহিতা হ্রাস পায়। তাহলে আমরা রিয়েলাইজ করলাম পরিবাহী পদার্থের তাপমাত্রা বাড়ালে তার পরিবাহিতা হ্রাস পায়। পরিবাহিতা রোধের বিপরীত রাশি এবং রেজিস্ট্যান্স একটি তাপমাত্রিক ধর্ম। কেন তাপমাত্রিক ধর্ম? কারণ তাপমাত্রার সামান্য পরিবর্তনে রেজিস্ট্যান্স ব্যাপকভাবে মুভমেন্ট করে। যখনই আমি টেম্পারেচার ইনক্রিজ করছি, এর র্যান্ডম মুভমেন্ট করা শুরু করছে, আর তখন কি হয়েছে? এর পরিবাহিতা হ্রাস পেয়েছে, অর্থাৎ এর রেজিস্ট্যান্স বৃদ্ধি পেয়েছে। তাহলে তাপমাত্রা বাড়ালে পরিবাহী পদার্থের রোধ বৃদ্ধি পায় এবং অর্ধপরিবাহী পদার্থের রোধ শক্তিশালী নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন থাকে যা নিউক্লিয়াসকে ক্রমাগত আবর্তন করে। এটাকে বললো রাদারফোর্ড। তোমরা বিষয়টা একটু ভালোভাবে মাথায় নেবে। রাদারফোর্ড সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল আসেন, ম্যাক্স প্লাঙ্ক না, ম্যাক্সওয়েল, সায়েন্টিস্ট ম্যাক্সওয়েল। তার বক্তব্য কি ছিল? ম্যাক্সওয়েলের বক্তব্য ছিল, ম্যাক্সওয়েল কি বক্তব্য দিয়েছিলেন? ম্যাক্সওয়েল বলছিলেন কোন চার্জিত বস্তু যদি কন্টিনিউয়াসলি আবর্তনরত থাকে, কোন চার্জিত বস্তু যদি কন্টিনিউয়াসলি আবর্তনরত থাকে, তাহলে সে ক্রমাগত এনার্জি পাস করে। নিলস বোর রাদারফোর্ডের সুরে সুর মেলালেন। নিলস বোর
তো নিলস বোর তিনি রাদারফোর্ডের সঙ্গে শুরু মিলাই কি বললেন, তিনি বললেন রাদারফোর্ড একদম অ্যাকুরেট সত্য কথা বলছেন। রাদারফোর্ড কি বলছেন, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিলস বোর জাস্ট রাদারফোর্ডের একটা কনসেপ্টকে কারেকশন করলেন, বললেন সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ, মাইন্ডেড সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ আবর্তন করে, এবং নিলস বোর এই কক্ষপথের এনার্জি লেভেল নির্ধারণ করলেন n = 2, n = 2 মানে কে। প্রত্যেক কক্ষপথের একটা নিজস্ব শক্তি আছে, n = 1 মানে কে, n = 2 মানে L, n = 3 মানে M। সোডিয়াম নিলাম। তো এই যে সোডিয়ামের ক্ষেত্রে, প্রথম সোডিয়ামের ক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল করব, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এই সোডিয়ামটার ক্ষেত্রে এইটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এবং এই সোডিয়ামটার ক্ষেত্রে এইটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এই সোডিয়ামের ক্ষেত্রে এইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। অন দ্য আদার হ্যান্ড এই সোডিয়ামের ক্ষেত্রে এইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এবং এই সোডিয়ামের ক্ষেত্রে এইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এই সোডিয়ামের ক্ষেত্রে এইটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এই সোডিয়ামের ক্ষেত্রে এইটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এই সোডিয়ামের ক্ষেত্রে এইটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এখন আমরা এখানে একটু মনোযোগ সহকারে খেয়াল করব। দেখো এটা নিউক্লিয়াস থেকে প্রথম শক্তি স্তরের দূরত্ব কত। এখানে প্রথম শক্তি স্তরের দূরত্ব হচ্ছে R1। এর নিউক্লিয়াস থেকে প্রথম শক্তি স্তরের দূরত্ব কত, এটাও R1। এর নিউক্লিয়াস থেকে প্রথম শক্তি স্তরের দূরত্ব কত, এটাও R1। তাহলে তিনটাই R1। একটু কনসেন্ট্রেটলি খেয়াল করো, তিনটা R1 এর ভ্যালু কি একই আছে? আমরা যদি এবার প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের রেডিয়াসের কথা চিন্তা করি, এটা খেয়াল করো, এটা হচ্ছে R2। এইটার রেডিয়াসের কথা যদি তুমি চিন্তা করো, এক্ষেত্রে এইটা হচ্ছে R2। এই রেডিয়াসের কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে R2। নোটিস করে দেখো তো, R2 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 তিনটা কি ইকুয়াল আছে? এবং সর্বশেষ ব্যাপার যেটা, সেটা হচ্ছে R3। এই সর্বশেষ কক্ষপথ বা রেডিয়াস হচ্ছে R3। এখান থেকে সর্বশেষ নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে R3, এবং এখান থেকে সর্বশেষ নিউক্লিয়াসের রেডিয়াস হচ্ছে R3। এখন তোমাদের চিন্তা করতে বা দেখতে একটু অসুবিধা হতে পারে, ভিজুয়ালাইজেশনের একটা অসামঞ্জস্যতা আসে। এক্ষেত্রে আমি এটা হচ্ছে R1, এটা R1, এটা R1। দেখো তিনটা R1 ইকুয়াল না। যদি R2 দেখি, এই R2 এই R2 এই R2 তিনটা R2 ইকুয়াল না। R3 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 তিনটা R3 ইকুয়াল না। এটা একটা মজার বিষয়। তিনজনই সোডিয়াম। বোর পরমাণু মডেল অনুযায়ী তো প্রত্যেকের শক্তি সামর্থ্য নির্দিষ্ট। তার মানে প্রথম শক্তি স্তরে একটা নির্দিষ্ট শক্তি আছে, দ্বিতীয় শক্তি স্তরে একটা নির্দিষ্ট শক্তি আছে, তৃতীয় শক্তি স্তরে একটা নির্দিষ্ট শক্তি আছে, কিন্তু তিনজনের জন্য তিন রকম। তখন চিন্তা করা হলো, এখান থেকে প্রথম সমস্যার সমাধান উৎপত্তি হয়, এবং এর সমাধান দেওয়া হয়। বলা হয় যে প্রত্যেকটা কক্ষপথের এই শক্তির একটা লিমিট আছে, একটা লোয়ার লিমিট, একটা আপার লিমিট। তাহলে এখানে কক্ষপথের শক্তি সব থেকে কম, আর এখানে কক্ষপথের শক্তি সব থেকে বেশি। তাহলে এই লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত একটা রেঞ্জ ধরে দেওয়া হচ্ছে, একটা ব্যবধি ধরে দেওয়া হচ্ছে। এই ব্যবধিটাকে বলা হচ্ছে ব্যান্ড। এই ব্যবধিটাকে কি বলা হচ্ছে? প্রথম শক্তির জন্য ব্যান্ডটাকে এইভাবে দেখানো হচ্ছে। এই প্রথম ব্যান্ড, একে বলা হচ্ছে সোডিয়ামের ফার্স্ট ব্যান্ড। প্রথম শক্তি স্তর, প্রথম ব্যান্ড, ফার্স্ট ব্যান্ড। তাহলে প্রথম শক্তি স্তরের লোয়ার লিমিট কোনটা? প্রথম শক্তি স্তরের লোয়ার লিমিট হচ্ছে এটা, এবং আপার লিমিট হচ্ছে এটা। এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত এটাকে বলা হচ্ছে ফার্স্ট ব্যান্ড। এর পরবর্তীতে দ্বিতীয় শক্তি স্তরে দেখো এটা একটা সর্বোচ্চ পর্যায়ে আছে, আর এইটা দেখো সর্বনিম্ন পর্যায়ে আছে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের একটা সর্বোচ্চ পর্যায়ে আছে, এর একটা রেঞ্জ আছে। তখন দ্বিতীয় শক্তি স্তরের একটা রেঞ্জ ধরে দেওয়া হচ্ছে। তাহলে সোডিয়ামের জন্য দ্বিতীয় শক্তি স্তরের এটা লোয়ার রেঞ্জ, এটা আপার রেঞ্জ। তাহলে সোডিয়ামের দ্বিতীয় শক্তি স্তরের রেঞ্জ আলাদা। তাহলে এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, আরেকটা প্রশ্ন যেটা সামনে আসে, তাহলে সোডিয়ামের ফার্স্ট ব্যান্ড যেটা, সোডিয়ামের ফার্স্ট ব্যান্ড ওইটা, সোডিয়ামের সেকেন্ড ব্যান্ড এইটা। তাহলে সোডিয়ামের ফার্স্ট ব্যান্ড সেকেন্ড ব্যান্ডের যে এনার্জি থাকে, তাহলে পটাশিয়াম যদি আসে, এখানে সোডিয়ামের পরিবর্তে যদি পটাশিয়াম আসতো বা অন্য যে কেউ আসতো, তাহলে সেক্ষেত্রে কি একই হতো? না, আসলে সোডিয়ামের রেঞ্জটা যেভাবে নির্ধারিত হয়,
পটাশিয়াম বা অন্য কেউ যদি আসে তাহলে তার ফার্স্ট ব্যান্ডের এনার্জি বা সেকেন্ড ব্যান্ডের এনার্জি একরকম হবে না। আমার কথা বোঝাতে পারছি? তাহলে এর ফার্স্ট ব্যান্ড এবং সেকেন্ড ব্যান্ড এই এনার্জি লেভেলটা একরকম হবে না। তাহলে যা হোক, এখন আমরা সোডিয়াম নিয়ে আলোচনা করতেছি, সোডিয়ামের মধ্যেই থাকি। তাহলে এটা সোডিয়ামের ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড। এবার আসো থার্ড ব্যান্ড। থার্ড ব্যান্ডের দিকে নোটিস করো, দেখো এর থার্ড ব্যান্ড অনেক ছোট, এর থেকে এটা আরো ছোট, আর সব থেকে বড় থার্ড ব্যান্ড হচ্ছে এটা। তাহলে থার্ড ব্যান্ডেরও একটা লোয়ার লিমিট, একটা আপার লিমিট আছে, কিন্তু এখানে বাধে একটা গোলযোগ। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট বিষয় কাজে আসে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা। আমি একটু আগে অ্যাবিলিটির কথা বলছিলাম না, সিলিকন এবং আয়রন এই দুজনের মধ্যে কার ইলেকট্রন ত্যাগ করার অ্যাবিলিটি আছে, কার ইলেকট্রন ত্যাগ করার অ্যাবিলিটি নেই। আর অ্যাবিলিটির প্রশ্নটা সর্বশেষ যে কক্ষপথ থাকে, এখানে সোডিয়াম আছে, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ হচ্ছে থার্ড শক্তি স্তর। কিন্তু যদি পটাশিয়াম থাকতো তাহলে পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথ হতো ফোর্থ শক্তি স্তর। এখানে যদি লিথিয়াম থাকতো তাহলে সর্বশেষ কক্ষপথ হতো এই সেকেন্ড শক্তি স্তর। যদি এটা নাইট্রোজেন থাকতো সর্বশেষ কক্ষপথ হতো সেকেন্ড শক্তি স্তর। অন দ্য আদার হ্যান্ড এটা যদি আর্সেনিক হতো তাহলে এর সর্বশেষ কক্ষপথ হতো ফোর্থ শক্তি স্তর। এরপরে যদি যেত তাহলে তারপরে পঞ্চম শক্তি স্তর হতো সর্বশেষ শক্তি স্তর। তাহলে আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের কথা। আপাতত যেহেতু আমি সোডিয়াম নিয়ে আলোচনা করতেছি, তাহলে সোডিয়ামের তৃতীয় শক্তি স্তরই তার সর্বশেষ শক্তি স্তর। তাহলে যে অ্যাটম নিয়ে যখন আলোচনা করা হবে সেই অ্যাটমের সর্বশেষ শক্তি স্তর দিয়ে তার সমস্ত হিসাব নিকাশগুলো, তার যোগ্যতা, তার অ্যাবিলিটি, তার সামর্থ্যের হিসাব নিকাশের অঙ্ক কষতে হবে। তাহলে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ যেটা, এই সর্বশেষ কক্ষপথ নিয়ে আমাদের হিসাব নিকাশের ক্যালকুলেশন আসবে। এখানে দুই ধরনের ব্যান্ড তৈরি হয়। তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয় ধরনের ব্যান্ড থাকে? দুই ধরনের ব্যান্ড থাকে। প্রথম ব্যান্ডটাকে বলা হয় যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড মানে এটা যোজনে নির্ধারণ করে, অর্থাৎ আমরা যদি ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি, আমরা যদি যে কারোর ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করি, তাহলে সাপোজ নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7 1s2 2s2 2p3। নাইট্রোজেনের যোজনী ক্ষেত্র বিশেষ 3 হয়, ক্ষেত্র বিশেষ 5 হয়। তাহলে 3 এবং 5 এটা ফার্স্ট স্টেজে কোথায় থাকে? যোজন ব্যান্ডে থাকে। আর অতঃপর যখন এই ইলেকট্রন শেয়ার করে অথবা ইলেকট্রন গ্রহণ করে, তখন ওই ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে আসে। যদি নাইট্রোজেনের পরিবর্তে এখানে একটা ধাতব পরমাণুর কথা বলি, ধাতব পরমাণু সোডিয়াম যেহেতু নিয়েছি, সোডিয়ামের কথাই বলি। সোডিয়াম না, আমরা এখানে অন্য কাউকে দিয়ে উদাহরণ দিব, এক্সাম্পল দিব। আমরা এখানে অ্যালুমিনিয়ামকে নিয়ে আসলাম। অ্যালুমিনিয়াম হচ্ছে 13। অ্যালুমিনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে অ্যালুমিনিয়াম কি কাজ করে? অ্যালুমিনিয়াম সর্বশেষ কক্ষপথ থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে যখন ত্যাগ করে তখন বিষয়টা এই ইলেকট্রনগুলো থাকে পরিবহন ব্যান্ডে, আর ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত এই ইলেকট্রনগুলো থাকে যোজন ব্যান্ডে। ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত এই ইলেকট্রনগুলো থাকে যোজন ব্যান্ডে, ত্যাগ করার মুহূর্তে এই ইলেকট্রনগুলো উঠে যায় পরিবহন ব্যান্ডে। এখানে নাইট্রোজেন দেখাইছি, আমি যদি এখানে নাইট্রোজেনের পরিবর্তে কার্বনকে নিয়ে আসি, তাহলে কার্বনের হয় 6। তাহলে 2s2 2px 2py 2pz 1 1 1, এখানেও একটা 1 থাকবে। এটা হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস, কার্বনের অবস্থা। তাহলে কার্বন এটা হচ্ছে অর্ধপরিবাহী, আর কার্বনের থেকে বেটার অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন। তো সিলিকন নিয়েও আমরা ডিসকাস করব। তো কার্বন না রেখে আমরা সিলিকনই রাখি সরাসরি। সিলিকন রাখলে আমাদের সব থেকে বেশি সুবিধা হবে, কারণ যাকে নিয়ে ডিসকাশন সেটাই সামনে আসুক, সরাসরি সামনে আসা ভালো। সিলিকন 14 1s2 2s2 2p6 3s1 3px 3py 3pz 1 1 1। এটা হচ্ছে সিলিকন। সিলিকন হচ্ছে সরাসরি ডিরেক্ট অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহীর সাথে যদি আমরা ডিসকাস করি, যদি আমরা এখানে অর্ধপরিবাহীর সাথে ডিসকাস করি, তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই সর্বশেষ কক্ষপথের এই ইলেকট্রনগুলো এরা স্বাভাবিক অবস্থায় কোথায় থাকে? যোজন ব্যান্ডে থাকে। এই অর্ধপরিবাহীর এই ইলেকট্রনগুলো এরা কোথায় থাকে? যোজন ব্যান্ডে থাকে। আর যদি কখনো এর এই সামর্থ্য তৈরি করা হয় যে এই ইলেকট্রন ত্যাগ করবে, তখন ওই ইলেকট্রনগুলো যোজন ব্যান্ড থেকে কোথায় উন্নীত হয়? পরিবহন ব্যান্ডে। তাহলে আগে থাকে কোথায়? যোজন ব্যান্ডে। তাহলে যোজন ব্যান্ড কোথায় থাকে? সর্বশেষ শক্তি স্তরে। তাহলে এই দেখো, আমরা এখন মূল সোডিয়ামের কাছে ফিরে আসছি। সোডিয়ামের এটা হচ্ছে প্রথম ব্যান্ড, এটা দ্বিতীয় ব্যান্ড। এরপরে আসে সর্বশেষ যে শক্তি স্তর, সেই শক্তি স্তরে দুই ধরনের ব্যান্ড, একটা হচ্ছে যোজন ব্যান্ড এবং একটা হচ্ছে পরিবহন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড কিভাবে থাকে সেটা একটু দেখার চেষ্টা করব।
ওকে, এটা হচ্ছে পরিবাহী পদার্থ। সোডিয়াম কিন্তু পরিবাহী পদার্থ। সোডিয়ামের ক্ষেত্রে একটু ভালোভাবে খেয়াল করবা, এইখানে এই যে দুইটা স্তর, এই দুইটা স্তর, এই দুইটাকে কম্বাইন্ড ভাবে বলে পরিবহন ব্যান্ড। সরি, এই দুইটাকে কম্বাইন্ড ভাবে বলে যোজন ব্যান্ড। এই দুইটাকে কম্বাইন্ড ভাবে বলে যোজন ব্যান্ড। আর উপরের যে দুইটা অবস্থান থাকে, উপরে যে দুইটা পার্ট অবস্থান করতেছে, এই উপরের দুইটা পার্টকে কম্বাইন্ড ভাবে বলে, উপরের অংশ দুইটাকে, এই দুইটাকে কম্বাইন্ড ভাবে বলে, এই যে এই দুইটাকে একসাথে বলা হয় পরিবহন ব্যান্ড। তাহলে নিচের এটা হচ্ছে যোজন ব্যান্ড, উপরের এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড। আর কথা কি বুঝতে পারছি? তাহলে প্রথম ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড, সবশেষ স্তরে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড অবস্থান করে। তাহলে এইটাকে বলা হয় যোজন থিওরি। এই নিচের এই দুইটা স্তর, এই দুইটা স্তর মিলে এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড। এবং উপরের এই দুইটা শক্তি স্তর, উপরের এই দুইটা শক্তি স্তর, এই দুইটা শক্তি স্তর মিলে হয় পরিবহন ব্যান্ড। এই উপরের দুইটা শক্তি স্তর হচ্ছে পরিবহন ব্যান্ড এবং নিচের দুইটা শক্তি স্তর হচ্ছে যোজন ব্যান্ড। পরিবাহী পদার্থের ক্ষেত্রে এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড একে অপরের সাথে সম্পর্কযুক্ত, লিঙ্কটা দেখছো। এই মাঝখানের এই ব্যান্ডটা এই যোজন ব্যান্ডকে এবং মাঝখানের এইটা পরিবহন ব্যান্ডকে, এই দুইটাকে এই মাঝখানের ব্যান্ডটা সংযুক্ত করে রাখছে, লিঙ্ক আপ করে রাখছে। যেহেতু লিঙ্ক আপ করে রাখছে, ফলে ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে উন্নীত হতে কোনো শক্তি, এক্সট্রা কোনো শক্তি, বাহ্যিক কোনো শক্তি প্রয়োজন হয় না। যেহেতু পরিবাহী পদার্থের ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে এই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে উন্নীত হতে কোনো এক্সট্রা এনার্জি প্রয়োজন হয় না। এই কারণে কন্ডাক্টর স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই কারণেই কন্ডাক্টর পরিবাহী। একটু খেয়াল করবা, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে শক্তির বড় একটা তারতম্য থাকে। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের এই মধ্যবর্তী স্তরকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী এই অঞ্চলটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড, অথবা এটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। ব্যান্ড গ্যাপ অথবা নিষিদ্ধ ব্যান্ড বলা হয়। এই যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা, শক্তির যে গ্যাপটা থাকে, শক্তির যে একটা তারতম্য থাকে, এই তারতম্যটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। আর নিষিদ্ধ ব্যান্ডকে আমরা আরেকভাবে বলতে পারি ব্যান্ড গ্যাপ। সিলিকনের ক্ষেত্রে যোজন ব্যান্ড থেকে যদি ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে উন্নীত করতে হয়, যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে উন্নীত করতে হয়, তাহলে আবারও খেয়াল করো, 1 মোল সিলিকন মানে 6.023 × 10⁻23 TCDM সিলিকন। আমি একটা সিলিকনের কথা বলতেছি, একটা সিঙ্গেল সিলিকন পরমাণু। তাহলে সিঙ্গেল সিলিকন পরমাণুর যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে একটা ইলেকট্রন উঠাইতে গেলে, তাহলে এখানে এনার্জি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা সিলিকন পরমাণুতে আমরা যদি 1.1 ইলেকট্রন ভোল্ট এনার্জি প্রয়োগ করি, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে উন্নীত হয়। আর যোজন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন পরিবহন ব্যান্ডে উন্নীত হলে তখন সেই ইলেকট্রন ত্যাগ গ্রহণ করার অ্যাবিলিটি অর্জন করে। তাহলে স্বাভাবিক অবস্থায় সিলিকনের কোনো অবস্থাতেই এই ব্যান্ড মানে ইলেকট্রন ত্যাগ গ্রহণ করার অ্যাবিলিটি থাকে না। ইলেকট্রন ত্যাগও করতে পারে না, গ্রহণও করতে পারে না। তাহলে সিলিকনকে দিয়ে যদি আমার ইলেকট্রন ত্যাগ গ্রহণ করানোর একটা পোর্শন আনতে হয় বা একটা হিসাব কিতাবে যেতে হয়, আমরা বলেছিলাম তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা যখন বৃদ্ধি করা হয় তখন এর মধ্যে ভাইব্রেশন বাড়ে। কারণ কি, তাপমাত্রা বৃদ্ধি করলে এর কম্পন বাড়ে, সিলিকনের কম্পন বাড়ে, ভাইব্রেশন বাড়ে। ভাইব্রেশন সৃষ্টি হলে তখন ইলেকট্রনগুলো, কোনো একটা ইলেকট্রন বন্ধন ভেঙে যায় আর তখন সে ফ্রি হয়। তাহলে তাপমাত্রা প্রয়োগ করা লাগে। তাহলে তাপ প্রয়োগ করার মাধ্যমে এই যে ইলেকট্রন ভোল্ট এনার্জি, তাপ কি হিট হচ্ছে এক প্রকার এনার্জি, তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি, শক্তির একক কি জুল। পারমাণবিক পদার্থবিজ্ঞানে শক্তির একক কি ইলেকট্রন ভোল্ট। আমরা এটা পারমাণবিক পদার্থবিজ্ঞান আলোচনা করতেছি। আমরা যে অধ্যায় আলোচনা করতেছি তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স, এই সম্পূর্ণ বিষয়টা পারমাণবিক পদার্থবিজ্ঞান। পারমাণবিক পদার্থবিজ্ঞানে শক্তির একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট।
তাহলে তাপ শক্তি যখন প্রয়োগ করতেছি তখন সিলিকন কি হচ্ছে, উত্তপ্ত হচ্ছে, এর মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হয়ে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, সেই গতিশক্তির কারণে এর পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। আর পরিবাহিতা যখনই বৃদ্ধি পাচ্ছে তখন কি হচ্ছে, ইলেকট্রন এখান থেকে এখানে পরিবহন ব্যান্ডে চলে যাচ্ছে, ইলেকট্রন ত্যাগ গ্রহণের একটা ব্যাপার আসছে। জার্মেনিয়াম একই ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, উপরন্তু জার্মেনিয়াম সিলিকনের থেকে ভালো পরিমাণ অর্ধপরিবাহী, ভালো রকমের অর্ধপরিবাহী। কেন? কারণ জার্মেনিয়ামের ব্যান্ড গ্যাপ কিছুটা কম, জার্মেনিয়ামের ব্যান্ড গ্যাপ সিলিকন থেকে কিছুটা কম। এটা হচ্ছে জার্মেনিয়াম, এটা হচ্ছে জার্মেনিয়ামের পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, এবং এটা হচ্ছে জার্মেনিয়ামের যোজন ব্যান্ড। তাহলে জার্মেনিয়ামের এটা হচ্ছে পরিবহন ব্যান্ড এবং এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর এই মাঝখানের এইটা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড অথবা ব্যান্ড গ্যাপ, ব্যান্ড গ্যাপ। জার্মেনিয়ামের এই ব্যান্ড গ্যাপের মান হচ্ছে, জার্মেনিয়ামের ব্যান্ড গ্যাপের মান হচ্ছে 0.67 ইলেকট্রন ভোল্ট, এইটাকে 0.7 ইলেকট্রন ভোল্টও বলা হয়। তাহলে সিলিকনের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপের মান হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপের মান হচ্ছে 0.67 অথবা 0.7 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এর থেকে এটা ভালো অর্ধপরিবাহী। কি হচ্ছে, জার্মেনিয়ামকে যদি আমি তাপ শক্তি প্রদান করি তাহলে তাপ শক্তি প্রদানের ফলে এর সর্বশেষ শক্তি স্তরের অ্যাটমগুলো কি হবে, ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হলে ওরা কি কাজ করবে, ওরা যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে উন্নীত হবে, আর তখন একটা ইলেকট্রন এটা ত্যাগ গ্রহণ করার অ্যাবিলিটি তৈরি করবে, আর তখন এটা পরিবাহীর ন্যায় আচরণ করবে, ফলে এটা সামান্য বিদ্যুৎ পরিবহন করবে। এই কারণে এটা হচ্ছে পরিবাহী যারা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ পরিবহন করে, এবং এরা হচ্ছে অর্ধপরিবাহী যারা সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে বিশেষ ক্ষেত্রে। আর এরপরে আছে অন্তরক, এরপরে আছে অন্তরক ইনসুলেটর। ইনসুলেটর বেসিক্যালি কখনোই, অন্তরক পদার্থ কখনোই বিদ্যুৎ পরিবহন করে না। অন্তরক পদার্থের কথা যদি বলি তাহলে এই বরাবর আসে শক্তি, এনার্জি, ইলেকট্রন ভোল্ট। এই যে অন্তরক পদার্থ, এ কখনোই বিদ্যুৎ পরিবহন করে না। কেন অন্তরক বিদ্যুৎ পরিবহন করে না? কারণ অন্তরকের যোগ্যতা নাই, অন্তরকের বিদ্যুৎ পরিবহন করার যোগ্যতা নাই। স্বাভাবিকভাবে অন্তরক পদার্থ কারা? অন্তরক পদার্থ তারা যাদের ব্যান্ড গ্যাপ, এক্ষেত্রে খেয়াল করি অন্তরক পদার্থের এটা হচ্ছে যোজন ব্যান্ড, অন্তরক পদার্থেরও যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড থাকে, থাকে না তা না, অন্তরক পদার্থেরও যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড উভয় বিদ্যমান থাকে। কিন্তু অন্তরক পদার্থের এই যে ব্যান্ড গ্যাপ, এই ব্যান্ড গ্যাপ গ্রেটার দেন 1.1 ইলেকট্রন ভোল্ট, আবার কিছু কিছু বইয়ে তোমরা পাবা ওইটা 1.3 ইলেকট্রন ভোল্ট। 1.1 অথবা 1.3 ইলেকট্রন ভোল্টের যদি বেশি হয়, ব্যান্ড গ্যাপের মান অর্থাৎ যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন উন্নীত করতে যদি 1.1 ইলেকট্রন ভোল্ট অথবা 1.3 ইলেকট্রন ভোল্টের বেশি শক্তি প্রয়োজন হয়, তখন সেটাকে অন্তরক পদার্থ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরক পদার্থের মধ্যবর্তী ব্যবস্থা। তাহলে কেন সিলিকন ইলেকট্রন ত্যাগ করতে পারে না? তাহলে স্বাভাবিকভাবে সিলিকন ইলেকট্রন ত্যাগ করতে পারে না। কেন পারে না? স্বাভাবিকভাবে সিলিকন ইলেকট্রন ত্যাগ করতে পারে না কারণ যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড আলাদা। আর যখনই আমি একে বাইরে থেকে তাপ প্রয়োগ করি তখন সিলিকন এর পরিবাহিতা বৃদ্ধি পায়। কারণ কি? এর মধ্যে ভাইব্রেশন সৃষ্টি হয়, বন্ধন ভেঙে যায়। এই কারণে সিলিকন তখন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন পাস করে, তখন সে সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। এই কারণে স্বাভাবিক অবস্থায় পরিবাহী পদার্থ এর আপেক্ষিক রোধ, আমি তোমাকে আবারও বলতেছি, রোধ হচ্ছে তাপমাত্রিক ধর্ম, রোধ হচ্ছে বস্তুর তাপমাত্রিক ধর্ম। স্বাভাবিক অবস্থায় পরিবাহী পদার্থের রোধের মান খুবই কম, এই কারণে এর পরিবাহিতা খুবই বেশি। কেন এই ঘটনা? কেন? কারণ এখানে যদি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, তাহলে এই কনসেপ্টটা যেহেতু উত্তর পেয়ে গেছি, এটুকু আমি আর রাখছি না। R equal to 1/G, অর্থাৎ ওহম ইকুয়াল টু সিমেন্স। ওহম ইকুয়াল টু যদি আমরা সিমেন্স বলার চেষ্টা করি, ওহম ইকুয়াল টু সিমেন্স, অথবা 1 সিমেন্স ইকুয়াল টু 1
পার ওহম। 1 সিমেন্স ইকুয়াল টু 1 পার ওহম, তাহলে ওহম ইকুয়াল টু পার সিমেন্স। ওহম ইকুয়াল টু পার সিমেন্স। তাহলে আর এর সাথে পরিবাহিতা, রোধের সাথে পরিবাহিতার সম্পর্ক এটা। এই কারণেই আপেক্ষিক রোধের সাথে পরিবাহকত্বের সম্পর্ক হচ্ছে এটা। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, এর সাথে পরিবাহকত্বের সংখ্যা হচ্ছে সম্পর্ক হচ্ছে পার ওহম মিটার। তাহলে পরিবাহকত্ব পার ওহম মিটার। ওকে, এখন ইম্পর্টেন্ট বিষয় যেটা, পরিবাহী স্বাভাবিক অবস্থায় এর পরিবাহিতা অনেক বেশি থাকে, পরিবাহিতা অনেক বেশি থাকে, এই কারণে স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ পরিবহন করে। পরিবাহিতা অনেক বেশি, এর কারণে রোধ অনেক কম। এই কারণে পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান, পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান লেস দেন 10⁻⁸ ওহম মিটার। পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান 10⁻⁸ ওহম মিটার থেকে ছোট। এবার অর্ধপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান কত? তাহলে অর্ধপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান 10⁻⁵ থেকে 10⁻⁸ ওহম মিটার। এক্ষেত্রে একটু খেয়াল করব, পরিবাহী পদার্থের রোধ, ওকে 1 মিনিট, ওকে, একটু একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে রোধ পরিবাহিতার ব্যস্তানুপাতিক, অর্থাৎ আপেক্ষিক রোধ পরিবাহকত্বের ব্যস্তানুপাতিক। এবার এক্ষেত্রে খেয়াল করি, পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান কত? পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান 10⁻⁸ ওহম মিটার এর কম। 10⁻⁸ ওহম মিটারের কম। যদি 10⁻⁸ ওহম মিটারের কম হয় তাহলে সেটা পরিবাহী হয়। অর্ধপরিবাহী পদার্থের আপেক্ষিক রোধের মান 10⁻⁵ থেকে 10⁸ ওহম মিটার। 10⁻⁵ থেকে 10⁸ ওহম মিটার। এবং অন্তরক পদার্থ, যদি অন্তরক পদার্থের আপেক্ষিক রোধের মান বলা হয়, তাহলে অন্তরক পদার্থের আপেক্ষিক রোধের মান গ্রেটার দেন 10⁻12 ওহম মিটার। একটু খেয়াল করবো, এটা +12, এটা -5 থেকে +8 ওহম মিটার, এটা -8 ওহম মিটারের কম। এটা হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী বা অন্তরক। এর পরবর্তীতে আমরা যদি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলে পরিবাহী পদার্থের এক্সাম্পল হচ্ছে কপার, সিলভার, গোল্ড, প্লাটিনাম, আয়রন, জিঙ্ক, তারপর হচ্ছে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এটা সবাই পরিবাহী। অর্ধপরিবাহীর যদি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, তাহলে অর্ধপরিবাহী কারা? অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম, সালফাইড, সালফার 2- আয়নকে বলে সালফাইড, আর্সেনাইড, এরা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। এরা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। আর কুপরিবাহী বা অপরিবাহী পদার্থ কারা, বা অন্তরক পদার্থ কারা? অন্তরক পদার্থ হচ্ছে সিরামিক্স, তাই সিরামিক, কাঁচ, রাবার, শুকনো কাঠ, এরা হচ্ছে স্বাভাবিকভাবে অন্তরক পদার্থ। এরা অন্তরক পদার্থ, এরা অর্ধপরিবাহী পদার্থ এবং এরা হচ্ছে পরিবাহী পদার্থ। আর সব থেকে বড় একটা যে ব্যাপার, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরক পদার্থ, এদের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা যে ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। এটার ব্যান্ড গ্যাপের মান কত? দেখো, পরিবাহী পদার্থের ব্যান্ড গ্যাপ 0, নাই, 0 ইলেকট্রন ভোল্ট। পরিবাহী পদার্থের ব্যান্ড গ্যাপ 0 ইলেকট্রন ভোল্ট। অর্ধপরিবাহী পদার্থের ব্যান্ড গ্যাপের মান আমরা দেখছি 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট। এবং সবশেষে অন্তরক পদার্থের ব্যান্ড গ্যাপের মান কত? অন্তরক পদার্থের ব্যান্ড গ্যাপের মান গ্রেটার দেন 1.3 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে আমাদের পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরক পদার্থের
এক্সপ্লেনেশন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী পর্বে।